হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হতে চাইছো তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282 7076398606। দেখো, আমাদের কোর্স কিন্তু মাত্র 6 মাসের এবং আমাদের কোর্স ফ্রি মাত্র 999 টাকায়। তোমরা যারা যুক্ত হতে চাইছো খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের ক্লাসের সঙ্গে এবং বন্ধু বান্ধবীদের মধ্যেও শেয়ার করো যাতে তারাও এই সুযোগটা পায়। আজ আমি তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রথমার্ধ থেকে কাব্য সাহিত্য যে বিষয়টি তোমাদের রয়েছে, কাব্য সাহিত্য থেকে তোমাদের চারজন যে কবি রয়েছে তাদের জানতে হবে। তারা হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। তো তোমাদের আমি আজকে যার সম্পর্কে আলোচনা করব তোমাদের সামনে, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। এরপরের ক্লাসে আমি তোমাদের বিহারীলাল চক্রবর্তী নিয়ে একটা ভিডিও দেব। তার আগে আজকে তোমাদের আমি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। কাব্য সাহিত্যে তার কি অবদান রয়েছে, তার লেখা কাব্যগুলো কি কি রয়েছে, কত সালে সেগুলো প্রকাশিত হচ্ছে, এই বিষয়গুলো। চলো তাহলে বেশি কথা না বলে ক্লাস শুরু করা যাক। মাইকেল মধুসূদন দত্ত, তার যে সময়কাল, জন্ম এবং মৃত্যু, তা আমাদের আগে জানতে হবে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824-এ। দেখো, আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে বোর্ডের মধ্যে তার সময়কালটি। 1824 থেকে 1873 তার সময়কাল। এবং তার লেখা যে কাব্যগুলো, তার মধ্যে প্রথম যে কাব্যটি নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব তা হলো তিলোত্তমা সম্ভব কাব্য। মাইকেল মধুসূদন দত্তের লেখা তিলোত্তমা সম্ভব কাব্য নিয়ে বলছি। তিলোত্তমা সম্ভব কাব্যটি কিন্তু প্রকাশিত হয়েছে 1860 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর এই কাব্যটি কিন্তু একটি আখ্যান কাব্য, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। যেটি কি ধরনের কাব্য? তিলোত্তমা সম্ভব কাব্যটি হচ্ছে একটি আখ্যান কাব্য এবং এটি প্রকাশিত হয়েছে 1860-এ। এবং এই কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত যাকে উৎসর্গ করেছেন তার নামও আমি তোমাদের দেখো লিখে দিয়েছি, জ্যোতিরিন্দ্র মোহন ঠাকুর, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে যে উৎসর্গগুলো কাদেরকে করে। কিছু কিছু কাব্য আছে মাইকেল মধুসূদনের যেগুলো তিনি কাউকে না কাউকে উৎসর্গ করেছেন, ঠিক সেভাবে আমাদের এটাও কিন্তু মনে রাখতে হবে। এবং এই তিলোত্তমা সম্ভব কাব্যের যে বিষয়, যে ধারণাগুলো রয়েছে এখানে, যেগুলো রয়েছে যে বিষয়গুলো, সেগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে উপাদানগুলো, সেগুলো তোমাদের আজকে বলে দিচ্ছি। মহাভারত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে মাইকেল মধুসূদন দত্ত এই যে তিলোত্তমা সম্ভব কাব্য, সেই কাব্যের উপাদান সংগ্রহ করেছেন, ঠিক আছে। এবং এই কাব্যের যে সর্বসংখ্যা হচ্ছে, দেখো লিখে দিয়েছি, চারটি স্বর্গ রয়েছে। এগুলো কিন্তু তোমাদের ভালো মতো মনে রাখতে হবে। মাইকেল মধুসূদন দত্তের লেখা তিলোত্তমা সম্ভব কাব্যে 4টি স্বর্গ রয়েছে। এবং এই কাব্যের মধ্যে কি কি উপাদান সংগ্রহ করেছেন তিনি, কোথা থেকে সংগ্রহ করেছেন, কত সালে প্রকাশিত হয়েছে এবং কাকে উৎসর্গ করেছেন, এগুলো ভালো মতো জানতে হবে। এবং এই যে মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমরা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বলি, এই অমিত্রাক্ষর ছন্দের যে মানে প্রয়োগ তিনি যে প্রথম করছেন, তিনি কিন্তু বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ করছেন এই তিলোত্তমা সম্ভব কাব্যে। ভালো মতো মনে রাখবে যে প্রথম প্রয়োগ কখন করছেন, এই ছন্দের প্রথম প্রয়োগ করছেন তিলোত্তমা সম্ভব কাব্যে। এবার এই যে তিলোত্তমা সম্ভব কাব্যের পরে আমি যে কাব্যটা নিয়ে তোমাদের আলোচনা করব, সেই কাব্য সম্বন্ধে তোমাদের একটু ধারণা আছে, কেননা তোমরা দশম শ্রেণীতে পড়েছিলে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা। তো সেখানে কিন্তু তোমরা জানো যে অভিষেক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটার নাম কি, সেখানে কি কি চরিত্র আছে, সবই জানো। তাও একবার বলি, মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে। মেঘনাদ বধ কাব্য 1861-তে কিন্তু এই কাব্যটি প্রকাশিত হয়েছে এবং এই কাব্যের কিন্তু 9টি স্বর্গ, এটা মনে রাখবে। এই কাব্যের 9টি স্বর্গ। আর এই কাব্যের মধ্যে যে 9টি স্বর্গ রয়েছে সেটা তোমাদের মনে রাখা দরকার, জানা উচিত, ঠিক আছে। তার জন্য আমি তোমাদেরকে দেখো বলে দিয়েছি কি কি খণ্ড রয়েছে আর কি কি স্বর্গ রয়েছে। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, বধ, ঠিক আছে, উদ্যোগ, শক্তি নির্বেদ, প্রেতপুরী এবং সংস্ক্রিয়া, এই যে 9টা স্বর্গ, এই 9টা স্বর্গ তোমরা মনে রাখবে। তাহলে মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়েছে? 1861-তে। এবং এটির 9টি স্বর্গ কি কি তোমাদের সামনে বলে দিলাম আমি। এবার মেঘনাদ বধ কাব্যের পরে যে কাব্য নিয়ে আলোচনা করব আমাদের মাইকেলের, তা হলো বোজাঙ্গনা। ও একটা কথা তোমাদের বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য কিন্তু একটা সাহিত্যিক মহাকাব্য, এটা তোমরা মাথায় রাখবে,
ঠিক আছে। তিলোত্তমা সম্ভব কাব্য যেরকম একটা আখ্যান কাব্য, ঠিক সেরকম ভাবে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য কিন্তু একটি সাহিত্যিক মহাকাব্য। আর তারপরেই আমি আলোচনায় আসছি ব্রজাঙ্গনা। ব্রজাঙ্গনা কাব্যটি কিন্তু তিনি একজনকে উৎসর্গ করেছেন, সেটা তোমাদের জানতে হবে। সরি, ব্রজাঙ্গনা নয়, বীরাঙ্গনা। ব্রজাঙ্গনা কাব্যটি কিন্তু 1861-তে প্রকাশিত হয়েছে। এই ব্রজাঙ্গনা যে কাব্যটি, এই কাব্যটি কিন্তু আরেকটা নাম দিতে পারি আমরা, নাম দিতে পারি না, নাম আছে, তার পূর্ব নাম, এটা আমাদের না জানলেই নয়। ব্রজাঙ্গনা কাব্যের পূর্ব নাম হচ্ছে রাধা বিরহ। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু 13টা খণ্ড পড়েছি, সেই 13টা খণ্ডের মধ্যে শেষ যে খণ্ডটা, সেটার নাম হচ্ছে রাধা বিরহ। কারণ এখানে ব্রজাঙ্গনা কাব্যে যে উপাদানগুলো রয়েছে আর কি, সেটা কিন্তু রাধার যে একটা বিলাপ, মানে কৃষ্ণের বিরহে রাধার যে বিলাপ, সেই বিলাপ নিয়ে কিন্তু ব্রজাঙ্গনা কাব্যটি রচিত হয়েছে, ঠিক 1861-তে প্রকাশিত হয়েছে। আর সেই জন্যই এই কাব্যের পূর্ব নাম ছিল আমাদের রাধা বিরহ। এরপর ব্রজাঙ্গনা কাব্যের পরে হচ্ছে বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য সম্পর্কে তোমরা একটু কিছু জানো, যা তোমরা একাদশ শ্রেণীতে পড়েছো নীলধ্বজের প্রতি জনা। তো সেখানে কিন্তু তোমরা একটু ধারণা আছে, যেরকম নীলধ্বজের প্রতি জনা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, সেখানে কটি পত্র ছিল, এগুলো তোমরা জানো। তাও আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। বীরাঙ্গনা কাব্যটি কিন্তু 1862-তে প্রকাশিত হয়েছে, এবং এই কাব্যটি আমাদের মাইকেল মধুসূদন দত্ত যাকে উৎসর্গ করেছেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি এই বীরাঙ্গনা কাব্যটি কিন্তু উৎসর্গ করেছেন। এই বীরাঙ্গনা কাব্যটি কিন্তু আমাদের বাংলা সাহিত্যে বাংলা ভাষায় লেখা প্রথম শ্রেষ্ঠ পত্রকাব্য। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা শ্রেষ্ঠ পত্রকাব্য। ঠিক আছে, এই বীরাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম সার্থক পত্রকাব্য। এটি বিদ্যাসাগরকে তিনি উৎসর্গ করেছেন। বীরাঙ্গনা কাব্যের মধ্যে কটি পত্র ছিল? বীরাঙ্গনা কাব্যে পত্র ছিল টোটাল 11টি। ঠিক আছে, 21টি লেখার কথা ছিল, কিন্তু সেখানে 11টি আমরা দেখতে পাই। বীরাঙ্গনা কাব্যের মধ্যে 11টি পত্র দেখতে পাই। এরপর বীরাঙ্গনা কাব্যের পর যেখানে আসছি, সেটা হচ্ছে সেই কাব্যের নাম চতুর্দশপদী কবিতাবলী। দেখো, চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়েছে ঠিক 1866 সালে, এবং এই কাব্য সম্পর্কে তোমাদের কি বলবো, এখানে কিন্তু আমরা সনেট দেখতে পাই। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন যে বাংলা সাহিত্যে সাথে একটা সনেটের একটা যোগসূত্র হোক, বা বাংলা সাহিত্যে সনেট আসুক। ঠিক আছে, সেই কারণে কিন্তু তিনি এই চতুর্দশপদী কবিতাবলী কাব্যের মধ্যে সনেটকে আনছেন। আর এটা কিন্তু বাংলা ভাষায় লেখা প্রথম সনেট। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, এটা বাংলা ভাষায় লেখা প্রথম সনেট। 102টি কিন্তু সনেটের সংকলন এই কাব্যের মধ্যে রয়েছে। এবং ইটালীয় কবি পেট্রাকের যে সনেট রয়েছে, সেই সনেটকে কিন্তু অনুসরণ করে মাইকেল এই কাব্যটি রচনা করেছেন। তাহলে দেখো, তোমাদের সামনে আমি আজকে কিন্তু যে বিষয়টা তুলে ধরলাম, তা হলো মাইকেল মধুসূদন দত্তের কাব্য সাহিত্য বিষয়ে, এবং সেই কাব্য সাহিত্যে তিলোত্তমা সম্ভব নিয়ে বললাম, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা এবং চতুর্দশপদী কবিতাবলী। তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে। এবং আবারও বলছি, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা যুক্ত হও আমাদের সাথে। এবং আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 999 টাকা। 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের, ভরসা রাখতে পারো এবং আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।